চাই তা ভুল করে চাই, যাহা পাই তা চাই না। বিশ্বকবির এই বাণী মানুষের জীবনে চন্দ্র সূর্যের মতো সত্য। 19 বছর বর্ণালীকে হারিয়ে শিখা মায়ের মুখ চেয়ে সেদিন আমি চোখ খুলে দিল, কিন্তু অদৃষ্ট এমনই মন্দ, শিখা আজ অন্ধ হয়ে আমার চোখের সামনে। দাদা, হে আমি আর ভাবতে পারছি না। কিছু বলবি রে মা? মনে হচ্ছে তুমি যেন গভীরভাবে চিন্তা করছিলে। না না, ও কিছু নয়। তুমি স্বীকার না করলেও আমি জানি বাবা, তুমি আমার চিন্তায় অস্থির হয়ে উঠেছো। তুই কি করে বুঝলি মা? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি যেন কিভাবে বদলে গেছো। সময় মতো স্নান খাওয়া করছো না। কতবার আমি তোমাকে ডেকে তোমার সাড়া পাই না। এমনকি আমার সামনে পর্যন্ত তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো না। আমি তোকে বোঝাতে পারবো না রে মা। এই পিতৃ হৃদয়ে কি ব্যথা সঞ্চিত আছে। এইভাবে অন্ধ হয়ে থাকাচ্ছি। আমার মৃত্যু হলে অনেক ভালো হতো বাবা, অনেক ভালো হতো। আমি যেন তোমার কাছে একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়ে আছি। আমার না, তুই ও কথা বলিস না। ওকে তুরন্ত চোখের সামনে দেখতে পাচ্ছি বলে বাবা, তা না হলে আমি অনেকদিন আগে শেষ হয়ে যেতাম। বাবা, বাবা, সেই আজ 19 বছর আগের কথা। তারিখটা আমার এখনো ভালোভাবে মনে আছে। সেদিন ছিল 21শে বৈশাখ। কাল বৈশাখীর প্রচন্ড ঝড়ে নেমেছিল ধানসাটা। প্রকৃতি সেই নিষ্ঠুর ধ্বংস লীলায় মেতে উঠেছিল। বাবা, কোনো কিছু বাধা ছিল না, সব কিছু অগ্রাহ্য হয়ে অনেক কষ্ট করে তোর মাকে নিয়ে হাসপাতালে গেলাম। এই দুর্যোগের জন্য সেদিন ডাক্তার ছিল না। তোকে আউটডোরে প্রসব করে তোর মা মারা গেল। বাবা, বাবা, হাজার হাজার মানুষ তিরহারা তিরহারা হয়ে পথে পথে ঘুরতে লাগলো। সেই সঙ্গে আমি হারালাম স্ত্রী, আর তুই হলি মা হারা হয়ে। বাবা, তুমি চুপ করো বাবা, চুপ করো। এই পৃথিবীতে আমি কাউকে জানি না, কাউকে চিনি না। আমি শুধু জানি তোমাকে বাবা, শুধু তোমাকে। আমিও তো তাই ভেবে তোর বর্ণালীকে হারিয়ে সেদিন কাঁদিনি। তোকে মানুষ করতে হবে এই ভাবনা ভাবতে ভাবতে আমায় পেয়ে বসেছিল। তুই বড় হলি, স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হলি। তোকে তোর স্কুলের নিয়ে পড়ে যাওয়ার জন্য যখন না তোর মনে মনে ডাল দিচ্ছি, ঠিক সেই সময় আগের কথা। বাবা, বাবা, তুমি কাঁদছো বাবা, তুমি কাঁদছো। হৃদয়ের মধ্যে চোখে দেখা ব্যথা, চোখের কোণে জল হয়ে নেমে আসতে চায়। বাবা, তুমি যদি এইভাবে দুর্বল হয়ে পড়ো, তাহলে আমি কোথায় সান্ত্বনা পাবো তুমি বলতে পারো? আমি এখনো দুর্বল হইনি, আমার যে এখনো অনেক কাজ বাকি। তোর সুখের নীড় গড়ে দেওয়া না পর্যন্ত সেই দুর্বলতাকে আমি আমার এই বুকের মধ্যে বসতে দেব না। তোমার সব সময় ওই একই চিন্তায়। আমি তোমায় বলেছি না একদম তুমি চিন্তা করবে না? তুমি বলেছিলে এসো বাবা এসো, আজ গীতার 4র্থ অধ্যায়টা তুমি আমাকে পড়ে শোনাবে। এসো এসো বাবা এসো, একদম তুমি দেরি করবে না কিন্তু। মেয়েটার দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারি না। আজকের দিনে কে এমন সুহৃদয় ছেলে আছে যে সব জেনে শুনি আমার এই অন্য মেয়েদের জীবন সঙ্গী করবে। কাকা বাবু, এই প্রদীপজি, এসো বাবা এসো। কদিন আসুনি কেন? চাকরির সন্ধানে
আমি কলকাতায় গিয়েছিলাম। এই কিছু সন্ধান হলো বাবা? না কাকা বাবু, আমি অফিসের দরজায় দরজায় ধর্ণা দিয়ে ব্যর্থ হয়ে ফিরে এলাম। আজকে আজকে শিক্ষার কোনো মূল্য নেই। চাই সুপারিশ, না হয় টাকা। তা না হলে হাজার মাথা খুললেও চাকরি মিলবে না কাকা বাবু। এই জন্যই তো আজ প্রকৃত শিক্ষকেরা বন্ধ ঢুকে পড়ে মাথা ঢুকে মরছি। বলতে পারেন কাকা বাবু, কবে আসবে সেই দিন, যেই দিন শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রকৃত শিক্ষিতরা চাকরি পাবে? শিক্ষিত বেকারদের মুখে ফুটে উঠবে হাসি, আর সংসারে নেমে আসবে এক নির্বিচ্ছিন্ন শান্তি। এই এই ঘুমনোরা সমাজে যতদিন না মানুষের নৈতিক পরিবর্তন ঘটছে ততদিন এর কোনো প্রতিকার হবে না। এরা নিজের থেকে কোনোদিন পরিবর্তন হবে না কাকা বাবু, আর সরকার হাজার চেষ্টা করলেও তা পারবে না। তা না হলে আজ সমগ্র ভারত আজ এত বেকারে ছেয়ে যেত না কাকা বাবু। এই তাহলে এখন তুমি কি করবে বলে ঠিক করেছো? আজ আজ আমি আজ আমি দিশেহারা প্রতীকের মতো শুধুই পথ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিন্তু সামনে আমার কোনো পথ খুঁজে পাচ্ছি না কাকা বাবু। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। এদিকে এদিকে সংসারে আমার বিরাট অভাব। শুধু তাই নয় কাকা বাবু, আপনি জানেন কাকা বাবু, 50,000 টাকার জন্যে বন্দনা শ্বশুর বাড়িতে লাঞ্ছনা বন্দনা ভোগ করছে। বুঝি? তুমি যদি কিছু মনে না করো এই তাহলে কিন্তু আমি তোমাকে 50,000 টাকা দেবো। ওই পুরের টাকা শোধ করে দাও। আপনি আপনি দেবেন? এই তবে একটা শর্ত আছে। বলুন বলুন, কি শর্ত? আমার শিখা মাঝে আমি আমি তোমার হাতে তুলে দিতে চাই। বলো বাবা, আমার আমার এই অনুরোধটুকুনি লাগবে। অনুরোধ বলছেন কেন কাকা বাবু? আপনার কাছে বলতে আজ আমার লজ্জা নেই। শিখাকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসাকে সার্থক করতে শিখাকে যে আপনি স্বেচ্ছায় আমার হাতে তুলে দেবেন তা আমি ভাবতে পারিনি। তুমি আমাকে বাঁচালে বাবা। একটা বিরাট দুশ্চিন্তা আমার মাথা থেকে নেমে গেল। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে কাকা বাবু, যতদিন না আমি একটা রোজগারের পথ খুঁজে পাই। তোমার জন্যে আমি নিশ্চয়ই অপেক্ষা করবো বাবা। আমি আমি তোমার অন্তরের কথা যখন জানতে পেরেছি তখন শিখা মাকে আমি তোমার হাতেই তুলে দেব। তাতে শিখা মা সুখী হবে। আচ্ছা, কাকা বাবু আমি তাহলে আসছি। আমাকে একবার বাজার যেতে হবে। ঠিক আছে, কাল সকালে এসে তুমি টাকাটা নিয়ে যেও। বেশ, তাই হবে। যে দায়িত্ব আপনি আমার হাতে অর্পণ করলেন সেই দায়িত্ব আমি যত তাড়াতাড়ি পারি পালন করে এই বর্তমান যুব সমাজকে দেখিয়ে দিয়ে যাব। সমাজের অন্ধ খঞ্জ মেয়েরা কোনো অংশেই কম নয় কাকা বাবু, তারা কোনো অংশেই কম নয়। না, পৃথিবীর সমস্ত মানুষ এখনো অসতত হয়ে যায়নি। তা যদি হতো তাহলে শিকার প্রতি প্রদীপের ভালোবাসা নেমে আসতো জবনিকা। আমার জীবনে দেখি তো চমরিকা। তুমি আমাকে চিনতে পারি? আমি ফকির বাচ্চা, ফকির বাচ্চা। বুঝলি বাচ্চা? হ্যাঁ, আজ আমার সব থাকতো, কিছুই নেই। এই বিশাল পৃথিবীতে জানো আমি আমি পেট মনে খেতে পাই না তো, খেতে পাই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তা তো জানি না। অনেক অনেক চেষ্টা করু আমি না আমার ঠিকানা খুঁজে পাইনি গো। তবে হ্যাঁ, আমার নয় আমার দুঃখের সাথী একজন আছে গো। দেখেছি আমার নয় আমার কাছে সব সব তোমায় ডাকে। হ্যাঁ, সব তোমায়। কে সে?
কিছুই জানো না। এ এ আমার বউ, হ্যাঁ তো হ্যাঁ, এ আমার বউ, এ আমার বউ, আমার বাসন্তী বউ। কিন্তু এটা তো একটা এখন ছবি। আমি 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 বাসন্তীকে এত ভালোবাসি, তাই সে সত্যি হলো। সেনাই সেনাই আমার সঙ্গে কথা বলে, কথা বলি। আমার না, আমার চুকে সে হাসি, আমার চুপ করে গেলে না সে হাউ হাউ করে কেঁদে ফেলে। কি বিচিত্র এই ভগবানের লীলা। ভগবান না না, ভগবান বলে কিছু নেই। আমরা আমরা হ্যাঁ আমরা আমরা ভগবানকে খুন করেছি গো। ভগবান মরে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি যদি ভগবান থাকতো তাহলে তাহলে এই পৃথিবীটা ওটা তাদের পড়ে যেত না। ধর্মের নামে অধর্ম চলতো না। রাজ্যে রাজা তাকে বকির হয়ে ওই ওই পথে পথে ঘুরে বেড়াতে হতো না। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না ভাই। তোমার যদি কোনো অভিযোগ থাকে, আমার মনে হয় ওই মানুষের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মানুষ মানুষ নয়, বড় বিশ্বাসঘাতক। তাদের ওই ওই তাদের বিশ্বাসঘাতকতায় সেই জায়গায় পাগের পঞ্চিলাটায় উড়ে গেছি গো, উড়ে গেছি। তা না হলে আমার আমার যারা সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে আমাকে পাগল সাজালো, তাদের 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 পারে কি ডুবোটা ডুবোটা ডুবে পায় না তো। চলো ভাই, তুমি তুমি আবার বাড়িতে খাবে। তুমি তুমি আমাকে খেতে দেবে? হ্যাঁ, জানো আমি নাই ওই ওই অনেক বাড়িতে গেছি গো। আমাকে রাজুটা খাবার খেতে বলনি গো। আমি খেতে দেবো। খাবো। হ্যাঁ, অথচ তুমি আমাকে খাবার খেতে বলছো। হ্যাঁ, আমি তোমার বাড়িতে নিশ্চয়ই যাবো। আমি খাবো, আমি পেট ভরে খাবো। পেট ভরে পেট ভরে খাবো। আমি পেট ভরে খাবো। আজকের যুগে সেই রকম পাগল রাস্তার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কি এরা পাগল? না, এরা পাগল নয়। এদের পাগল সাজিয়েছে ওই দরিদ্র লাগেরা। ওদের একদিকে সব ছিল, ছিল আশা আকাঙ্ক্ষা, সুখ স্বপ্ন, ওদেরই চক্রান্তি। ওরা সব হারিয়ে আজ পাগল হয়ে গেছে। তাই ধনী সমাজের কাছে আমার আবেদন, এইসব সরল সহজ মানুষগুলোকে যদি ভাই বলে আপন করে বুকে টেনে নিতে পারেন, তাহলে সমাজ আজ ধ্বংসের পথ থেকে রেহাই পাবে, ধ্বংসের পথ থেকে রেহাই পাবে। রাজু না, এখানেও তা দেখেনি। কোথায় যে গেল হতে পারা? স্কুলের সময় হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত স্নান করা নেই, খাওয়া নেই। আমার হচ্ছে যত জ্বালা। না না, আর আমি সহ্য করতে পারছি না। রাজু, রাজু, আমাকে ডাকছো মা? আরে তুই আমাকে কোথায় গিয়েছিলি? ওই ঠাকুরতলায়। সব ছেলেরা স্কুলে চলে গেল, তুই স্কুলে যাবি না? কখন যাবি? যা যা, তাড়াতাড়ি স্নান করে নে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? ও পড়ামুখস্থ হয়নি বোধ হয়। আমার যে বই খাতা কিছুই নেই মা। ও হ্যাঁ, তাই তো। মা, তুমি যে বলতে এই লেখাপড়া শিখে আমি মস্ত বড় অফিসার হব, অনেক অনেক টাকা পয়সা উপায় করব। মা, তুমি দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। ওরে ওরে রাজু, গরিবের স্বপ্ন দেখতে নেই রে বাবা। সেই স্বপ্ন মাঝ পথে থেমে যায়। তা নাহলে তো কাকুকে দেখেছিলাম, চাকরির জন্য মাথা করে পড়ছে, অথচ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তুমি কাঁদছো মা? না তুমি মা, তুমি কেঁদো না।
ওই বই নেই, খাতা নেই, ওই রোজ রোজ স্কুলে বকুনি খাওয়াচ্ছে। এরপর থেকে আমি স্টেশনে চায়ের দোকানে কাজ করবো। ওরে রাখো, চুপ কর বাবা, তুই চুপ কর। আমার বুকটা কত কি করে নয়। আমি যে মা, মা হয়ে তোর দুঃখ আমি সহ্য করতে পারছি না রে। সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না বলেই আর পরিত্রাণ পাবে না বিজয়া। আমাদের ভাগ্যে ভগবান দুঃখ লিখেছেন, শত চেষ্টা করলেও সেই দুঃখকে আমরা দূর করতে পারবো না বিজয়া। তাই যদি পারতাম তাহলে বন্ধনাকে শ্বশুর বাড়ি গিয়ে চোখের জলে আর বুক ভাসাতে হতো না বিজয়া। একটা সামান্য চাকরির জন্য প্রদীপকে ও কুকুরের মতো অফিসের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো না বিজয়া। ঠাকুরকে চালিয়ে যাবি না। জানি না বিজয়া, ভগবান আমাদের আর কত কষ্ট দেবে। ঠাকুরকে তো দিনে মন খারাপ হয়ে যাচ্ছে। ঠাকুরকে খাই না, ঘুমোই না। আগের মতো মুখে কোনো হাসি নেই, চোখে মুখে বিষাদের ছায়া। বেকারের অভিশাপ বুকে নিয়ে ঘোর মনের মধ্যে কি যে যন্ত্রণা অনুভব করছে তা তুমি বুঝবে না বিয়া। ওর বুকের মধ্যে জমে আছে এক তপ্ত আগুনের লাভা স্রোত বিজয়া। বাপি, কি রে, তুই স্কুলে যাবি না বাপ? না। বাপ, আমি যে পরীক্ষা, এই সময় স্কুল কামাই করলে তোর যে পড়ার ক্ষতি হবে রে বাপ। বিজয়া, তুমি কি বলো তো, এই রাজু বাপকে ঠিক মতো তুমি স্কুলে পাঠাতে পারো না? কি করে পাঠাবো মনে হচ্ছে, বই খাতা নেই। আমার তো বোঝা উচিত ছিল। হবে না, আমার মতো গরিব ঘরের ছেলেদের লেখাপড়া হবে না। বাপি, ওরে আমার সমস্ত আশা একটার পর একটা সব সমাধি হয়ে গেল। আমি বাবা হয়ে তোর ভবিষ্যৎ করে দিতে পারলাম না রে। যে গোলাপ ফুলটা ফুললে তার সৌগন্ধে চারিদিক সুগন্ধে ভরে যেত, সেই গোলাপটা অজান্তে ছড়ে গেল রে বাপ। আমার মতো তোকেও একই যন্ত্রণা উপভোগ করতে হবে রে বাপ। দাদা না, অভাব আছে, তাই বলে আমরা অভাবের কাছে এইভাবে পড়াতে স্বীকার করবো না দাদা। কিন্তু মনকে যে আমি বোঝাতে পারছি না রে ভাই। আমার কত আশা, কত সাধ, কত ইচ্ছা ছিল রে ভাই। আজ তার স্বপ্ন মাত্র। আশা শুধু মরিচিকা, মায়া মরিচিকা, বিভীষিকা আর বুক ভরা হাহাকার রে ভাই। দাদা, অধৈর্য হয়ে না। এই সংসার যাত্রা পথে সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, নিরানন্দ আছে। আগুন সূর্য অট্টালিকাকে পুড়িয়ে ছাই করে দেয়, তবু তো মানুষ সেই আগুন কি পুজো করতে ছাড়ে না দাদা। ঠাকুরপো, সেই সাত সকালে তুমি বেরিয়েছো কিছু মুখে না দিয়ে। চলো কিছু খাবি শুনবো। কাকু চলো, আমিও তোমার সঙ্গে খাবো। হ্যাঁ রে রাজু, আজ আমরা একসঙ্গে খাবো। দাদা, এই ভাই, আমাকে কিছু বলবি না ভাই? এই নাও, এতে 50,000 টাকা আছে। বরপনের টাকাটা তুমি দিয়ে এসো। টাকা পেলে হয়তো বন্ধনা ওখানে সুখী হবে। কিন্তু একসঙ্গে এত টাকা তুই কোথায় পেলে ভাই? না মানে আমি একটা ও তার মানে না, তুই চাকরি পেয়েছিস। ঠাকুরপো, তুমি চাকরি পেয়েছো?
কাকু, আমাকে তুমি নতুন জামা কাপড় কিনে দেবে তো? নিশ্চয় দেবে রে, নিশ্চয় দেবে। আর আমাদের কোনো অভাব থাকবে না, সব অভাব আমাদের দূর হয়ে যাবে। এই ভাই প্রদীপ, এ টাকাটা আগেই যে গেলে এত। আচ্ছা তুই বলতো চাকরিটা কিসের? না দাদা, চাকরি আমি পাইনি। কি বলছিস? এই কি বলছিস তুই ভাই? তুই চাকরি পাসনি? এত টাকা তাহলে তুই কোথা থেকে আনলি? তুই তুই চুপ করে আছিস কেন? জবাব দে প্রদীপ, জবাব দে। দাদা, আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না। তো তাহলে তাহলে তুই এই টাকা চুরি করে এনেছিস? আমার ভাই হয়ে তুই শেষে চোর হলি। আমাদের এই ব্রাহ্মণ বংশের সুনামে তুই কালি লাগিয়ে দিবি। আমি ঠিকই বলছি বিজয়া, দুঃখ আছে তাই বলে আমাদের এই বংশের মুখে কালিমা লেপে দেবে? আমাদের বাপ ঠাকুর দাদা যে পবিত্র হাত দিয়ে ওই দেবতার পুজো করে গেছে, যাদের রক্ত আমাদের শিরায় শিরায় বইছে, সেই দেবতার গায়ে তুই কিনা কলঙ্ক ছুটিয়ে দিলি ভাই। দাদা, তুমি বিশ্বাস করো, আমি কোনো না না, আমি কোনো কথা বিশ্বাস করি না। আমার কত আশা, আমার কত ভরসা ছিল রে ভাই তোর ওপর। নিমেষের মধ্যে তুই আমার সমস্ত আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে দিলি রে ভাই, সব জলাঞ্জলি দিয়ে দিলি। যা যা, তুই এই তোর বাপের টাকা নিয়ে বের হয়ে যা। বাপি, তুমি কাউকে বাড়ি থেকে কেন চলে যেতে বলছো? তাহলে কাকু কোথায় থাকবে? কোথায় থাকবে তা আমার দেখার বিষয় নয়। একটা চোর, একটা কন্যা আশ্রয় এই বাড়িতে হবে না মা। না না বিজয়া, না, আমি ঠিকই বলছি। একটা অশান্তের ঢেউগুলো আছড়ে আছড়ে আমার বুকে এসে পড়ছে। সন্দীপ, তুই না শিক্ষিত, তুই না বিয়ে পাস। আমি এই সবাইয়ের কাছে আমার উপযুক্ত ভাই বলে কত গর্ব অনুভব করতাম। আর আজ তোর এই শিক্ষা, দাদা, এর থেকে তুই কেন ওই রেলগাড়িতে মুখেগিরি করলি না? সেটাও ছিল আমার অনেক গর্বের। আমি ওই সমাজে বলে বেড়াতাম আমার বউ, আমার ভাই সবাই রোজগার করে আমাদের এই সংসার চালাচ্ছে। হ্যাঁ তো তুই নিচে নেমে গেছিস। পাড়া প্রতিবেশীরা আমার গায়ে চিৎকার দেবে। না না, আমি তা কিছুতেই সহ্য করব না রে। আমার একটা কথা শোনো দাদা। চুপ চুপ, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোর ভাই নই, আমি তোর ভাই নই, আর তুই আমার কেউ নস। তুই যে চোর, তুই শত্রু, দেশের শত্রু, দশের শত্রু। তুই এই ভিটে থেকে দূর হয়ে যা। কি বলছো তুমি? ঠাকুর পর্যন্ত আমার মায়ের পেটের ভাই।
একটা একটা চোর, একটা গুন্ডা, একটা বদমাইশে আমি ভাই বলে পরিচয় দিতে পারবো না বিজয়া। তুই তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা বংশের কুলাঙ্গার। তুই তুই যদি না এই বাড়ি থেকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলে তুই আমার মরা মুখ দেখিস। না না দাদা না, এ কথা তুমি বলো না। তোমার দেয়া শাস্তি আমি মাথা পেতে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোনোদিন তোমার কোনো কথায় অবাধ্য হইনি, আজও হব না। তবে তবে যাবার বেলায় শুধু আমাকে একটিবার আশীর্বাদ করো দাদা। আমি জানো আশীর্বাদ দেখো দেখো আমাকে আশীর্বাদ করতে বলছে। আমি কাকে আশীর্বাদ করবো? একে একটা চোর, একটা গুন্ডার, একটা বদমাইশকে। না না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্রদীপ বলে আমার ভাই এই কোনো নেই। আজ প্রদীপ বলে আমার ভাই মরে গেছে। তুমি কি সত্যি চুরি করেছো? তুমি তুমি বিশ্বাস করো বৌদি, এ টাকা আমি চুরি করে আনিনি। দাদার আদর্শে আমি মানুষ হয়েছি, তাই আমি কোনোদিন অসৎ করতে পারি না বৌদি। কাকু, তুমি বাপির কথায় মন খারাপ করো না। না রে রাজু না, এই পৃথিবীতে কারোর ওপর আমার কোনো অভিমান নেই। তবু দাদা যখন একটা ভ্রান্ত ধারণাকে মনের মধ্যে প্রশ্রয় দিয়েছে, আমায় শাস্তি দিয়েছে, দাদার দেয়া সেই শাস্তি আমি মাথা পেতে নিয়ে সেই বাড়ি থেকে চলে যাচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি। এই জীবন যুদ্ধে যেন আমি জয়ী হতে পারি বৌদি, আমি জয়ী হতে পারি। তোমার দাদার মাথা ঠিক নেই, ওর কথা রাগ করো না ভাই, রাগ করো না। রাগ তো আমি করিনি বৌদি। আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমি তোমাদের কোনোদিন ভুলতে পারবো না, ভুলতে পারবো না। তোমাদের স্নেহ ভালোবাসা আমার স্মৃতির পৃষ্ঠায় আজীবন সন্ন্যাস লেখা থাকবে। যেও না ভাই, যেও না, শোনো আমার কথা শোনো। বৌদি, আমার এই মনটা যেদিন কেঁদে উঠবে, সেদিন ভাববো এই রাজুকে যদি না দেখি আমার আর চলছে না বৌদি। আমি অনেক দূর থেকে এসে তোমাদের আমি দেখে যাব, তবু এই কুলাঙ্গারের মুখ আমি তোমাদের দেখাবো না বৌদি। কাকু যেও না, যেও না কাকু, যেও না। আমাকে যে যেতেই হবে বাবা। এত বড় দিব্যি দেওয়ার পর আমি যে থাকতে পারি না বাবা। তবে যাবার সময় তোকে একটা কথা বলে যাই বাবা, সকলে আমাকে চোর ভাবলে তুই যেন এই অকর্মণ্য কাকুকে কোনোদিন চোর ভাবিস না বাবা, চোর ভাবিস না। কাকু, কাকু যেও না, কাকু যেও না। যেও না, ফিরে এসো ঠাকুর, প্রথমে ফিরে এসো। ওরে ভোলা মা,
করলি না যতন ভাই পেলি রে মনের মতন রে রতন। করলি না যতন ভাই পেলি রে মনের মতন হিসাব করে দেখি শেষে হিসাব করে দেখি শেষে হারিয়ে কি পাবি আমার হিসাব করে দেখি শেষে হারিয়ে কি পাবি আমার ভুল করে তুই ভোলাবো মা, কাকু যে আজ আমার সঙ্গে খাবে বলেছিল, তুমি তুমি কাকুকে দুটো খাবার কথা বললে না। চুপ কর বাবা, তুই চুপ কর। আমি যে আর সহ্য করতে পারছি না। আচ্ছা মেয়ে, তোমাকে আর কোনোদিন আমি কাকুর কথা জিজ্ঞাসা করবো না। শুধু ঠাকুরকে ডেকে মনে মনে বলবো, হে ঠাকুর, আমার কাকুকে তুমি কোনো কষ্ট দিও না ঠাকুর, কোনো কষ্ট দিও না। অভিমান করি ঠাকুর চলে গেল বাড়ি থেকে। শত দুঃখ কষ্টের মধ্যে যে আনন্দের দীপটা তুমি জ্বালিয়ে রেখেছিলে, হঠাৎ করে তুমি তা নিভিয়ে দিলে কেন ঠাকুর? কেন কেন? কাঁদছো বিজয়া, কাঁদছো? না 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 না, একটা চোরের জন্য তুমি চোখের জল ফেলো না বিজয়া। আজ থেকে জানবে, প্রদীপ আমাদের কেউ নয় বিজয়া। হ্যাঁ, ঠাকুর মুখে সত্যি সত্যি চুরি করেছে। চুরি করেনি, তাহলে এত টাকা কোথায় পাবে বিজয়া? আমি আমি এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে আমি ওকে লেখাপড়া শিখালাম, যার উপর ছিল আমার আশা, যাকে নিয়েছিল আমার গর্ব, সেই শিক্ষিত ভাই আজ ছি 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 রে বলি, এই লজ্জা আমি কোথায় রাখবো? ছাড়ো না, অধৈর্য হয়ো না। এই দেখো বিজয়া, এই দেখো বিজয়া, দেশের মানুষ আমাকে অভিযোগ জানাচ্ছে। ওরা বলছে ওদের টাকা চুরি করেছে। কোথায় গেল প্রদীপ? কোথায় গেল? আমি প্রদীপকে শাস্তি দেব, এমন শাস্তি দেব যাতে জীবনেও কোনো অন্যায় কাজ না করে। কিন্তু তুমি তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা বিজয়া, সে এখন কত দূর গেল বলো তো? সকাল থেকে কেউ কিছু খাইনি, আর তুমিও তাকে কিছু খেতে বললে না বিজয়া। আমার নাহলে মাথার ঠিক নেই। আর তুমি তোর বৌদি, তুমি ওকে মাতৃ স্নেহে বড় করেছো। তুমি চুপ করো, চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আমিও কি আর সহ্য করতে পারছি বিজয়া? পারছি না, আমি পারছি না বিজয়া, আমি পারছি না। সে
যে আমার মায়ের পেটের ভাত, তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক বিজয়া। ওরে 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 পদি, ওরে পদি, তুই তুই ফিরে আয় ভাই, তুই আমার বুকে ফিরে আয় ভাই। ওটা ওটা আমার মুখের কথা, ওটা আমার অন্তরের কথা নয় রে ভাই। ওটা আমার অন্তরের কথা নয় রে ভাই। না না না, আমি বিচারক, আমি ঠিকই বিচার করেছি। তাই বলে আমি ওকে ক্ষমা করব না। তুমি কি ভাবছো? কোথায় যাবে তুমি? আমি ওখানে গিয়ে সদর দরজাটা বন্ধ করে দিয়ে আসি, তা না হলে আমার অজান্তে এখনই তোমার কাছে এসে খাবার জন্য হাহাকার করবে। খবরদার বিজয়া, খবরদার। আমি তোমাকে নিষেধ করছি, ওই হারামজাদাটার সঙ্গে কোনো কথা বলবে না। একটা চোর গুন্ডা বদমাইশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বিজয়া, আমাদের কোনো সম্পর্ক নেই। ঠাকুরপোকে আমি মাতৃ মানুষ করেছি, যাকে আমি ভালো খেতে না দিলে তার পেট পড়তো না, যাকে চোখে দেখা না দেখতে পেলে আমার মনটা কেঁদে ওঠে। কেমন করে তার সাথে সমস্ত সম্পর্ক ভুলে যাব? দাদা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। বৌদি, এটা বৌদি, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। পুজোয় আমাদের এখানে ঠাকুর দেখতে এলেন না? কি ব্যাপার বৌদি? আসলে শরীরটা বিশেষ ভালো ছিল না ভাই। ওটা আপনার অজুহাত মাত্র। আসলে বন্দনা শ্বশুর বাড়ি থেকে না আসায় আপনি মন খারাপ করে বসেছিলেন। না না, আমি মানে যতই চেষ্টা করুন না কেন বৌদি, আমার কাছে গোপন করতে পারবেন না। আমি সব শুনেছি। কি শুনেছো ভাই? বর্পণের টাকা না দিতে পারায় বন্দনাকে প্রতিনিয়ত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে। কিন্তু বৌদি, আর লাঞ্ছনা ভোগ করতে হবে না। এবার সব লাঞ্ছনার অবসান ঘটবে। কি করে বুঝলি? কেন? প্রদীপ তো বর্পণের সব টাকা জোগাড় করে ফেলেছে। দাদা সেটাকে নেয়নি, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, চুরি করে পেট ভরে ভাই, কিন্তু মন ভরে না। চুরি? তার মানে প্রদীপ টাকা চুরি করেছে? এ কথা আপনারা বিশ্বাস করতে পারলেন বৌদি? কিন্তু চুরি না করলে অতগুলো টাকা সে পেল কোথায়? না বৌদি না, যোগের ঘরে আপনারা ভুল করে বিয়োগ করেছে। প্রদীপ কোনোদিন চুরি করতে পারে না। প্রদীপ যদি চোর হয় তাহলে সমস্ত পৃথিবীটা চোর গুন্ডা আর বদমাইশে ভরে যাবে। তাহলে অতগুলো টাকা সে পেল কোথায়? বন্দনার মুখে হাসি ফোটাতে প্রফেসর সর্বেশ্বর ব্যানার্জির অন্ধ মেয়ে শিখাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই টাকা জোগাড় করেছিল। আপনারা শুধু বাইরের আবরণটা দেখে তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমি এই কথা ঠাকুরপো আগে আমাদের বলেনি কেন? তাহলে আমরা শিখাকে বরণ করে ঘরে তুলতাম। প্রকাশ একদিন সে নিশ্চয়ই করতো। নদী সাগরে পতিত হওয়ার পূর্বে হয়তো পলিমাটি পড়ে তার গতিপথ বন্ধ হয়ে গেছে। ও, আমরা কি ভুল করেছি? ভুল মানুষই করে বৌদি, আর মানুষই করে সেই মহা ভুলের সংশোধন। বিরাট এই পৃথিবীর মাঝে বড় হয়ে আছে সংগ্রাম আর সংঘাত। আপনাদের কাছে লাঞ্ছিত হয়ে এই যুদ্ধমান সমাজে প্রদীপকে আবার নতুন করে আশ্রয় খুঁজতে হবে বৌদি। সামান্য একটা ভুল অনেক সময় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আজ না হলেও একদিন আপনারা ঠিকই বুঝতে পারবে ভুলের ফল শুধু চোখের জল বৌদি, শুধু
ভেবেছো ভেবেছো আমাকে তুমি এমনি করে কাঁদিয়ে দেবে? না না, তোমাকেও কাঁদতে হবে, তোমাকেও কাঁদতে হবে, নিশ্চয়ই কাঁদবে, নিশ্চয়ই কাঁদবে। তুমি যেমন ব্যথা বেদনাকে আমার মুখ থেকে নিয়ে দিয়েছো, তেমনি তোমাকেও। না 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 না, আমি কি বলছি, আমি কি বলছি, আমি যে মা, মায়ের স্নেহ দিয়ে আমি আমার ঠাকুরকে কোলে পিঠে করে মানুষ করেছি। ভগবান, আমার এই অভিশপ্ত জীবন তুমি শেষ করে দাও ভগবান, শেষ করে দাও। তার বিনিময়ে আমার ঠাকুরকে তুমি সুখী রেখো ঠাকুর, আমার ঠাকুরকে তুমি সুখী রেখো। অতীতকে মানুষ ভুলতে চায়, কিন্তু ভুলতে কিছুতেই পারে না। জীবন তো ব্ল্যাকবোর্ড নয় যে পুরোনো লেখা মুছে ফেলে আবার নতুন লেখা শুরু করবে। জীবন হচ্ছে শিলাস্তম্ভ, যার লেখা কোনোদিনই মোছে না। হাজার হাজার বছর ওই মাটির নিচে চাপা থাকলেও নয়। আর আর এ তো সেদিনের কথা, ভুলবো বললেই কি ভোলা যায়? না 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 না, কিছুতেই ভোলা যায় না স্যার। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য তাকে বলতে পারি। নাকি ওই যে আমার স্ত্রী, আহা, এই অমন সুন্দরী স্ত্রী এই কন্যাতে আর কারোই ছিল না। তবে তো কর্তাকে অনেক মানুষ করছে, কিন্তু গিন্নিমা আর ফিরে এলো না। ওরে ভূপতি, ও সবই হচ্ছে ওই মার জগৎজননীর খেলা। ওই আমাকে পরীক্ষা করে দেখছে রে, তাই না সর্বেশ্বর বাবু? আপনি বলুন। হয়তো তাই। আর কতদিন এভাবে কর্তাকে পরীক্ষা করবে? তা 2-4 মাস চলে, আর হয়তো 1 বছরও হতে পারে। পাবো মা, এই তোর দয়া থেকে এই অধমকে বঞ্চিত করিস না মা। ঠাকুর তোমার উপর আর দয়া করবে না গো কর্তা। কেন করবে না হতভাগা? এই তুমি বিপদে বললি ওই ঠাকুরকে ডাকো, আর বিপদ কেটে গেলি ঠাকুরকে ভুলে যাও, তখন তুমি নিজেই একটা ঠাকুর হয়ে যাও। আর আমাকে ফুল চন্দন দিয়ে তোমার পুজো করতে হয়। আমাকে পুজো করা তোর কত ভাগ্য জানিস? তোমার মতো মানুষ দেবতাকে পুজো করে আমি ধন্য কর্তা। এই কর্তা মরার পর রথে চেপে আমি স্বর্গে যেতে পারবো। আমাকে যেতে হবে, টাকা ছোট না। খবরদার কর্তা, ছোট লোক বলবে না। তুমি ছোট লোক, তোমার 14 পুরুষ ছোট। এই তুই পারবো না, এই আমার মাথা না রক্ত উড়ে যাচ্ছে। কেন চুপ করবো? চাকর বলে কি আমি মানুষ নই? 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার ঠাকুরটা ছোট, তোমার 14 পুরুষ ছোট। আরে আরে ছাড়ুন, ছাড়ুন, দিন দেখো। আপনি তো ভদ্র সন্তান, আপনি যেমন ব্যবহার করবেন ঠিক তেমনি ব্যবহার ওর কাছ থেকে পাবেন। তার মানে আপনি কি বলছেন আমি ছোট না? আপনাকে ছোট লোক করার মতন সাহস আমার নেই। এই তবে বলছিলাম কি, এই চাকরদের প্রতি একটু ভালোবাসা, একটু স্নেহ চোখে দেখলে দেখবেন আপনার আদেশ দেবতার আদেশ বলে মেনে নিচ্ছেন। আপনি ঠিক বলেছেন প্রফেসর বাবু। ঠিক বলেছে প্রফেসর। আগকর্তা না, আর গোমুখ থাকবো না। এবার আমি নাইট স্কুলে পড়ছি। তবে আর লেখাপড়া শিখে প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন। প্রধানমন্ত্রী না হলো ওদের বডি কিন্তু আমাদের দেশে
প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, অন্ধ মোহ ত্যাগ করে মানুষকে ভালোবাসতে শিখুন। দেখবেন তার মধ্যে কত আনন্দ আছে। ওই অমর আনন্দ আমার দরকার। হ্যাঁ, শুনুন সর্বেশ্বর বাবু, এই যে কথা আমি আপনাকে বলতে এসেছি, বলুন কি বলতে চান? ওই আমার জমিতে আপনারা যে দাতব্য খেলা খুলছেন তা আমি করতে দেব না। কেন দেবেন না? ও জমি আমার বস্তুর মতো পয়সা দেবে। না না, ও মিথ্যে কথা। ও জমি আসলি ওই সুরেশ চৌধুরীকে ঠকিয়ে নিয়েছে। মিথ্যা কথা। মিথ্যে কি সত্যি? নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন তিনকড়ি বাবু, দেখবেন উত্তর খুঁজে পাবেন। দেশের কাজের জন্য ওইটুকুনো জমি নাই ছেড়ি দমনা কথা। তোর বাপের জমি রে হারামজাদা। আমার বাবার জমি হলে আমি কমই ছেড়ে দিতাম কথা। দেখুন সর্বেশ্বর বাবু, ওই বিনয় নাহার এই মেকি সভ্যতায় মিশে ওই কিচ্ছু নেই। কিন্তু আপনি তো একজন আদর্শমান শিক্ষক হয়ে ওই ছোট লোকগুলোর সঙ্গে আপনি নিজেকে ছোট লোক মনে করছেন। কেন আমি কিছুতেই বুঝতে পারছি না। মহৎ প্রাণ আর সরল দৃষ্টিতেই দেখলে বুঝতে পারবেন কোনো কাজ ছোট নয়। সমস্ত দ্বিধা কাটিয়ে আপনিও আমার সঙ্গে এগিয়ে আসুন। সকলে সমবেত চেষ্টায় আমরা নতুন সমাজ গড়ে তুলব। আমি তো আপনার মতো আর পাগল হয়ে যাইনি। এই বুড়ো বয়সে আপনার ভিন্ন পারবেন না প্রফেসর বাবু, পারবেন না। জেগে যে ঘুমোই তাকে হাজার ডাকলো তা সারা পাবেন না প্রফেসর বাবু। শুনুন, আমার শেষ কথা আমি বলে যাচ্ছি। ওই আমার জমিতে আমি দাতব্যখানা খুলতে দেব না। প্রয়োজন হলে আমি থানায় যাব। আপনাদের আমি অ্যারেস্ট করাবো। অ্যারেস্ট করতে গিয়ে আপনি যেন নিজে অ্যারেস্ট হয়ে না যান। ঠিক আছে, দেখা যাবে। চল। প্রফেসর বাবু, এই কি কিছু বলবে? ওই সুরেশ চৌধুরীকে ঠকিয়ে কর্তাবাবু কিভাবে জমি লিখে নিয়েছে তা আমি সব জানি। বলেন তো থানায় গিয়ে আমি সাক্ষী দেবো। তার জন্য যদি তোমাকে চাকরি খোয়াতে হয়, ও চাকরি আমি হাসতে হাসতে ছেড়ে দেবো। এই দেশে দাতব্যখানা হলে এই গরিব লোকেদের চিকিৎসা হবে। বিনা চিকিৎসায় আর কেউ মারা যাবে না। এই কথা ভাবতেও আমার মুখে আনন্দ হচ্ছে। ঠিক আছে, এই তুমি এখন যাও, দরকার হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। আচ্ছা, এখন তাহলে চলি প্রফেসর বাবু। আশ্চর্য, একটা অশিক্ষিত চাকরের মধ্যে যে দেশপ্রেম আছে, ওই তিনকড়ি বাবুর মধ্যে তা বিন্দু মাত্র তো নেই। তবে এরাই সমাজের মধ্যমণি, অপরকে বিধান দেয় কিন্তু নিজের এতটুকু স্বার্থ ত্যাগ করে না। বাবু আসতে পারি? এই এসো বাবা, এসো। এ তো তোমার নিজের বাড়ি, যখন খুশি আসবে, কোনো দ্বিধা করো না। এই আচ্ছা প্রদীপ, তোমার চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন? তবে কি তোমার শরীর খারাপ? না কাকা বাবু, এই তো সকালে ছিল তোমার মুখে প্রশান্ত হাসি, এরই মধ্যে সেটা বিলীন হয়ে গেল। তবে কি তোমার উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছি? হ্যাঁ কাকা বাবু, সেই ঝড়ে আজ আমি হারিয়ে গেছি। এক অজানা স্রোতে ভাসতে ভাসতে আমি যে কোন ঘাটে গিয়ে থামবো তা আমি নিজেই জানি না। তবে কি আমি যা ভেবেছি তাই সত্যি? কি ভেবেছে? কি সত্যি কাকা বাবু? না না, এই সে কথা আমি তোমাকে বলতে পারবো না। আমার অনুমান যেন মিথ্যে হয়। যদি আমার অনুমান সব সত্যি হয়, তাহলে আমার ওই শিখামা জীবন নদীর সাথে হারিয়ে যাবে। কাকা বাবু, এই টাকাগুলো আপনি রাখুন। তুমি আমাকে টাকা ফেরত দিচ্ছ বলি? হায় শিখা অন্ধ বলে তাকেও তুমি প্রত্যাখ্যান করছো? না, শিখাকে আমি কোনোদিন প্রত্যাখ্যান করতে পারবো না। তাহলে কি তোমার দাদা সে বিয়েতে অমত? না, তাছাড়া বিয়ের ব্যাপারে দাদাকে আমি কিচ্ছু বলিনি। তাহলে তুমি টাকা ফেরত দিচ্ছ কেন?
টাকার এখন আর আমার প্রয়োজন নেই কাকা বাবু। সে কি তুমি যে বললে অনেক টাকা দেবে অথচ এই না না এই বলো, বলো কি হয়েছে প্রদীপ, বলো তুমি আমাকে খুলে বলো। সেই কথা আপনাকে আমি বোঝাতে পারবো না। এই জীবন যুদ্ধে আজ আমি ক্ষত বিক্ষত মরুভূমির তীব্র শূন্যতা বুকে নিয়ে ছুটে চলেছি এক বিন্দু জলের সন্ধানে। যদি কোনোদিন সন্ধান পাই, আমি আপনাকে কথা দিচ্ছি সেদিন আমি নিশ্চয়ই শিখাকে গ্রহণ করব। আপনি যদি আমার ওপর বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, সে বিশ্বাস তোমার উপর আছে। আমি জানি তোমার চরিত্র দৃঢ়তা আছে। জীবন যুদ্ধে তুমি একদিন নিশ্চয়ই জয়ী হবে। বাবা, বৈঠকখানে এক ভদ্রলোক বসে আছে, তোমাকে ডাকছেন বাবা। ও আচ্ছা, এই প্রদীপ তুমি তো সেনার সঙ্গে কথা বলো, আমি এখনই আসছি। কখন এসেছো প্রদীপটা? এই একটু আগে। জানো প্রদীপটা, তোমাকে দেখার জন্য আমার খুব ইচ্ছা হয়। তোমার সেই দুষ্টুমি ভরা হাসি আর পাগল করা চোখের চাউনি, যা একদিন ছিল আমার মনের সঙ্গীন স্বপ্নের জাল বুনেছিল। কিন্তু না, আজ আমার সে চাওয়া কোনোদিনও পূর্ণ হবে না প্রদীপটা, কোনোদিনও নয়। তো করো না শিখা, শুধু এইটুকু যেন আমি তোমারই ছিলাম, আজও তোমারই আছি, আর সারা জীবন ধরে তোমারই থাকবো। তবে একটা কি কথা, কথা প্রদীপটা? আমি এখান থেকে চলে যাচ্ছি। সে কি, কোথায় যাবে তুমি? জানি না, আজ আমি অন্তরহীন, ঠিকানাবিহীন, অনন্ত পথের পথিক। কোথায় যাব, কোন পথ ধরে যাব, কি করব, তা তা আমি কিচ্ছু বলতে পারবো না। প্রদীপটা, আমার চারিদিকে শুধু হতাশার ছায়া। প্রদীপটা, আমার জীবন মধ্যাহ্নে এমন অপ্রত্যাশিত ভাবে আমার জীবন সূর্যটা কালো মেঘে ঢাকা পড়ে যাবে, তা আমি ভাবতে পারি। প্রদীপটা, জানি না কবে সেই মেঘ সরে গিয়ে আবার নতুন সূর্য উদ্ভাসিত হবে। আমার জন্য অপেক্ষা করে থাকবে তো শিখা? আমি তো অনেক আগেই হারিয়ে গেছি প্রদীপটা, তবু যতদিন আমি বাঁচবো আমি শুধু তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো প্রদীপটা। তোমার স্মৃতি আমার জীবনে এক অমূল্য সম্পদ। যতদিন আমি এই পৃথিবীতে থাকবো ততদিন আমার জীবন আকাশে তোমার এই মুখ উজ্জ্বল হয়ে থাকবে। আর এই পৃথিবীর পঞ্চভূতের মাটিতে একদিন আমি মিশে যাব। প্রদীপটা, আমার সমস্ত খেলা সেদিন স্তব্ধ হয়ে যাবে। সবার কাছ থেকে আমি চিরতরে বিদায় নেব। কিন্তু তুমি তো আমার কাছ থেকে কোনোদিন হারাবে না শিখা। প্রদীপটা, প্রদীপটা, তুমি একটু দাঁড়াও। কেন? এটা আবার কি হলো? ভালোবাসার প্রতিদান দিলাম। যদি বাঁচি তোমার এই ভালোবাসার ঋণ আমি নিশ্চয়ই শোধ করবো। আর যদি মরি, প্রদীপটা, আমার মৃত্যু সংবাদ পাও, তুমি অন্তত আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে দাও। না, এক ফোঁটা চোখের না জল। প্রদীপটা, না। আমি যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমার হয়ে থাকবো প্রদীপটা। আমি শুধু তোমার হয়ে থাকবো আর তোমার বুকে মাথা রেখে বলবো, কি বলবে? আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন দিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী।
স্টিল ফ্যাক্টরির ম্যানেজার এই অমিত ব্যানার্জি। কিন্তু না, কিন্তু এতেও আমি শান্ত নয়। আমার ভাগ্যের প্রদান করে তুলতে এই কারখানার মালিক আমাকে হতেই হবে। তার জন্য যদি প্রয়োজন হয় আমাকে আমি এই পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো সরিয়ে দেব। বিবেক, কি বলছো? এই পিতৃতুল্য বাবাকে এই খুন করা ভাবা নয়। আজকের সমাজে এই সততার কোনো মূল্য নেই। এই মা বাবাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। জন্য আরো প্রস্তুতি নাও। অনেক কারখানা সংবাদ কি ভালো নয় বাবা? কেন? দিলীপ সামাইকে সাঁটার করার পর নতুন সংস্কার সৃষ্টি হয়েছে। কিরকম? এই কারখানা কেন্দ্রের সামনে পোস্টার করেছে এই মহিন গাঙ্গুলি মুর্দাবাদ, আর ম্যানেজার অমিত ব্যানার্জি এই অপসারণ চাই। এই দিলীপ সামাইকে এই অন্যায় ভাবে ছাঁটাই করা হলো কেন? এছাড়া আবার ধর্মঘটের হুমকি না। ওই শ্রমিকদের হুমকির কাছে আমি কোনোদিন বাধ্য করবো না। সমস্ত শ্রমিকদের তুমি ছাঁটাই করে দাও। মামা, এই শ্রমিকদের ছাঁটাই করলি তো এই সমস্যার সমাধান হবে না। তার আগে আমরা পুলিশের সাহায্য নেব। ওসব ঝামেলার মধ্যে না গিয়ে আমি বলছিলাম কি বলছিলে? এই কারখানা কিছুদিনের জন্য এই লক আউট করে দেওয়া হোক। লক আউট? হ্যাঁ। তারপর ব্যাটাদের তেল একটু কমলে ওদের ইউনিয়ন ভেঙে যাবে। সেই সুযোগে আমরা এই বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে আবার কারখানা চালু করবো। হ্যাঁ, কথাটা তুমি অবশ্য বন্ধ বলনি। আমি ঠিক আছে, আগামীকাল থেকেই তুমি ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য লক আউট ঘোষণা করলাম। বেশ, তাই হবে। তবে আসল কাজকে বাঁচিয়ে রেখে এই শুধু ডাল করা থেকে দিলে এই কোনো লাভ হবে না। আমি তাপসের প্রতি একটু কঠোর হন, যাতে কারখানার ব্যাপারে এসে নাক না গলাতে পারে। তাপস এখন আমার পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। ও ভেবেছে কি যে আমি জীবিত থাকতেই সে কারখানার মালিক হবে? না, সে সুযোগ আমি ওকে দেব না। সুযোগ তোমাকে দিতেই হবে বাবা। কিসের সুযোগ? এই কারখানার শ্রমিকরা যাতে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে, অন্তত সেই সুযোগ তোমাকে দিতে হবে। সেই সুযোগ আমি তাদের অনেক দিয়েছি। না, তা দেওয়া হয়নি। আমি নিজেই শ্রমিকদের বস্তিতে গিয়ে দেখি তারা দুবেলার পরিবর্তে একবেলাও পেট ভরে খেতে পারে না। একটু ওষুধের অভাবে বিনা চিকিৎসায় তাদের স্ত্রী পুত্র মারা যায়। তাতে আমি কি করতে পারি? তুমি কারখানার মালিক, এই তাদের দুঃখ দুর্দশার কথা তোমাকেই চিন্তা করতে হবে। সকলকে স্থায়ী করতে হবে আর ওই সুযোগ করে দিতে হবে। না, লোকগুলো দুর্দশা দূর করতে গিয়ে আমি নিজেকে না দেউলি আমাকে দিতে পারি না। যাদের তুমি ছোট লোক বলে ঘৃণা করছো তারাই প্রকৃত মানুষ। তাদেরও কান্নাত আছে, তাদেরও ইচ্ছা থাকে এই ভদ্র সমাজে মিশতে। আমরা তাদের অক্লান্ত শুনে গর্ব করছি, ছোট লোক বলে ওদেরকে আমরা সমাজের বাইরে বার করে দিচ্ছি। তোমার উদ্যত্তপনা আজ দিন দিন বেড়েই চলেছে। চিন্তা করে দেখো বাবা, যারা এই শ্রমিকরা কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে দুবেলা দুমুঠো খেতে পায় না, পরনে কাপড় জোটে না, রোগের ওষুধ পায় না, অথচ ওদের এই রক্ত জল করার পয়সায় আমরা বাড়ি করেছি, গাড়ি কিনেছি। প্রচন্ড বর্ষাতে ওরা খড় জোগাতে পারে না। বাহ 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 বাহ,
রাজনীতির পরিবেশ তুমি ভালোই রপ্তানি করেছো দেখছি। রাজনীতির গুলি নয় বাবা, এই শ্রমিকদের দুঃখ দুর্দশার বাস্তব চিত্র আমি তোমার সামনে তুলে ধরেছি। আমার অনুরোধ, তুমি শ্রমিকদের বস্তিতে নিজে গিয়ে দেখো তারা কি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। না 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 না, ওই বস্তিতে যাবার মতন সময় আমার নেই। আর তাছাড়া আমার একটা সম্মান আছে, সেখানে গিয়ে আমি নিজেকে ছোট করতে পারি না। এই মানুষের দুঃখের পাশে গিয়ে দাঁড়াবে, তাহলে তোমার সম্মান নষ্ট হবে না বাবা, তাহলে তোমার সম্মান আরো বাড়বে। তুমি তাদের অন্নদাতা মালিক। তোমাকে যদি ওরা কাছে পায় তাহলে তোমাকে দেবতার মতো পুজো করবে। আমি তাদের পুজো বাবার প্রত্যাশা করি না। আর সেই সঙ্গে তোমাকে একটা কথা বলে রাখছি। কি কথা বাবা? শ্রমিকদের সঙ্গে তুমি মেলামেশা করবে না। কেন? আমি বিশেষ সূত্রে এখানে খবর পেয়েছি তুমি নাকি এই ইউনিয়নের মালিক হয়েছো। না, এই ধারণাটুকু ভুল। এবার তুমি কি ভেবেছো আমি জীবিত থাকতেই তুমি এই কারখানার মালিক হবে? না বাবা, তোমার এই ধারণাটুকু ভুল। কারখানার মালিক হওয়ার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি শুধু তোমার কাছে জানতে চাই, এই হাড় ভাঙা খাটুনি খেটে কারখানার শ্রমিকরা কেন দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে না? আর স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে বসবাস করতে পারবে না? কেন কেন কেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ বাবা, আমি আজ শুধু তোমার কাছে কৈফিয়ত চাইছি, কিন্তু দুদিন বাদ ওই হাজার হাজার শ্রমিকেরা তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। আজ পর্যন্ত মহিম গাঙ্গুলি কোনো কাজের কৈফিয়ত কাউকে দেয়নি, আর ভবিষ্যতে তা দেবেও না। এই দিন আর নেই বাবা। এই শ্রমিকরা আর বুঝতে শিখেছে তাদের বাঁচার ন্যায্য দাবিটুকু তারা আদায় করবে। তারা জরা জীর্ণ হয়ে তিল তিল করে ক্ষয়ে ক্ষয়ে মরাচ্ছে। তারা বাঁচার জন্য লড়াই করে মরতে চায়। ওই ম্যানেজার রমিত ব্যানার্জির ওপর সমস্ত দায়িত্ব না দিয়ে তুমি নিজে গিয়ে ওদের পাশে দাঁড়াও, দেহের বুকে টেনে নাও। না, আমি কোনোদিনই তা পারবো না। ভুল করো না বাবা। সামান্য বেতনটুকু বাড়িয়ে দিলে তাতে তোমার কোনো ক্ষতি হবে না। অথচ এই সামান্য বেতনটুকু যদি ওরা না পায়, ওদের পুঞ্জীবিত দীর্ঘর সাথে তোমার এই বিলাসের পাহাড় একদিন রোষ অগ্নিতে পুরো ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাবে। এই অন্তর্দৃষ্টি দিয়ে একবার দেখো না বাবা, এই শ্রমিকরাই তোমার জীবনের ভুল। আর তোমার এই নেকি আভিজাত্য সবই ভুল বাবা, সবই ভুল। বাবা, এই পৃথিবীতে অসংখ্য বন্ধু থাকলেও সবাই যেন প্রকৃত বন্ধু হতে পারে না, ঠিক তেমনি এই পৃথিবীতে অর্থ আর আভিজাত্য থাকলেও সকলেই প্রকৃত মানুষ হতে পারে না বাবা, সকলেই প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ? এই মানুষ মহিম গাঙ্গুলি 19 বছর আগে মারা গেছে। এখন যে বেঁচে আছে তার প্রেতাত্মা, স্নেহ, মায়া, মমতা অন্তর থেকে বিদায় নিয়েছে। এই তা না হলে আমারই শয়তানিতে আমারই ভাইকে এই বাতাসেরও কান আছে। তুমি এই কথা শুনলে না আমাকে ঘৃণা করবে, বিদ্রুপ করবে। না, টাকা 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 আমার এখন অনেক অনেক টাকা চাই। এই যে বাপ, গাড়িটা বের করো, আমি বেরোবো। বাবা, আপনার চাদরের চশমাটা নিয়ে যাবে। উহ, তোমাকে না কতবার বলেছি আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না। তোমার এই হাতের ছোঁয়ায় না আমার সব জিনিসপত্র অপবিত্র হয়ে যায়। আপনি যা খুশি বলুন, যত খুশি আমাকে শান্তি দিন, আমি সব সহ্য করবো, শুধু আপনার পদসেবা থেকে আপনি আমায় বঞ্চিত করবেন না বাবা। না, ওই জালিয়াত বংশের মেয়ের সেবা আমি কিছুতেই নেব না। বাবা, আমার চোখের জল আমি আপনার পা ধুইয়ে দেবো বাবা, শুধু বিনিময় আমি কিছু চাই না, আপনার পদসেবা করে বাঁচতে চাই বাবা। পুত্রবধূর মর্যাদা যখন আপনি দেবেন না, তবে আপনি আপনার ছেলের আমার বিয়ে দিন। আমি কথা দিচ্ছি বাবা, স্ত্রী হিসেবে আমি স্বামীর কাছে কোনো দাবি করবো না। এ বাড়ির প্রতি তোমার সব থেকে দাবি বেশি। তুমি কি এ বাড়ি বড় বউ? এই তোমাকে বড় বউয়ের অধিকার নেই, মাথা উঁচু করে থাকতে হবে। মানুষ আচ্ছা বাবা, টাকাই কি জীবনের সব? একটা মানুষের
জীবনের মূল্য তোমার কাছে কিচ্ছু নেই? একটা সামান্য বরফনের টাকার জন্য এই দিনের পর দিন যে বৌদির তুমি নির্যাতন চালিয়ে যাচ্ছ, তা শুধু এই গাঙ্গুলি বাড়ির কলঙ্ক নয়, এই সভ্য সমাজের কলঙ্ক, দেশের কলঙ্ক। একদিন সমাজের মানুষ তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, এই যে অর্থলোভী মহিলা যে তার পুত্রবধূকে তিল তিল করে মৃত্যুকে ফেলে দিয়েছে। সে তুমিও কি আমাকে উপদেশ দিতে চাইছো? না বাবা না, তোমাকে উপদেশ দেওয়ার মতন জ্ঞান আমার নেই। আমি শুধু অনুরোধ করছি, এই একটা পরের ঘরে মেয়েকে এনে এই কাঁদিয়ে সংসারে মঙ্গল হয় না বাবা। কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল এটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আর তার সঙ্গে এই কথাটাও বলে রাখছি, আমার অবাধ্য হলে কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। না খারাপ করবো না, এভাবে আমার জন্য বাবার সঙ্গে তোমার অযথা তর্ক করা উচিত হয়নি। বাবা যে গুরুজন, বাবার মুখে মুখে কথা বলা যে উচিত নয় ভাই। কিছু না বলে তুমি কতবার লাঞ্ছনা সহ্য করবে বৌদি? এটা যে আমার অতিষ্ঠ। এই অদৃষ্টের তোমায় দিয়ে তুমি এইভাবে নিজেকে ছোট করো না বৌদি। এই বাড়ির বড় বউ হয়ে কেন তুমি ছোট হয়ে থাকবে বৌদি? কেন পারবে না এই বড় বউয়ের মর্যাদা নিতে? তোমার অধিকার তোমাকে জোর করে আদায় করে নিতে হবে বৌদি। না ভাই না, আমি আমার সব অধিকার ত্যাগ করে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবে বৌদি? গঙ্গায় তো এখনো জল শুকিয়ে যায়নি। আমি আমার এই অভিশপ্ত জীবন নিয়ে মা গঙ্গার বুকে আমি আশ্রয় নেব ভাই। না বৌদি না, আমি তোমাকে যেতে দেব না। আমি তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। পারবে পারবে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়ে চলে যেতে? ঠাকুরপো তুমি মা হারা হয়ে যে আঘাত আমি একদিন পেয়েছি, আবার তোমাকে নতুন করে হারিয়ে সে আঘাত আমি তোকে তুলে নিতে পারবো না বৌদি। না বৌদি না, কোনো কিন্তু নয়। যদি তুমি আমাকে উপেক্ষা করে চলে যাও তাহলে বুঝবো তুমি মানো না খুঁজি। তোমার প্রাণে মায়া মমতা বলে কিছুই নেই। তুমি কিছুই নেই। ভগবান সবই তোমায় দিয়েছিলে, তাহলে কেন কেন দিলে না আমাকে একটুখানি স্নেহের আশ্বাস? বলো না ঠাকুর, বলো না, কেন কেড়ে নিলে আমার জীবন থেকে আমার দাদা বৌদির ভালোবাসা? কেন কেড়ে নিলে আমার জীবন থেকে আমার শ্বশুর